একজন নারীর জীবনে সবচেয়ে সুন্দর সময় হচ্ছে তার প্রেগন্যান্সি, অর্থাৎ গর্ভকালীন সময়টা। এই অনুভূতিটা যেমন হচ্ছে তার জীবনে খুব আনন্দদায়ক, পাশাপাশি কিন্তু অনেক ভয়েরও। কারণ সে চিন্তা করে যে এই সময়টাতে সে কিভাবে কি মেনটেন করতে পারে যাতে সে এবং তার যে অনাগত শিশু আছে দুইজনেই খুব ভালো থাকতে পারে। আজকে আমি গর্ভাবস্থায় একজন মা এবং শিশুর যত্নে আমরা সাধারণভাবে কি করতে পারি তাদের সুস্থতার জন্য সেগুলো একটু সহজভাবে বলে দিব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শায়লা হক, অ্যাস্থেটিক অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্ট। গর্ভ অবস্থায় একজন মায়ের যত্ন যেমন খুব দরকার, সেরকম কিন্তু মায়ের ভিতরে সেই নবজাতক শিশুটার যত্নটাও কিন্তু অনেক বেশি দরকার। আমরা অনেক সময় চিন্তা করি যে বেশি বেশি খেলে, খাওয়া দাওয়া করলে, রেস্ট নিলেই হয়তো মা এবং শিশু সুস্থ থাকবে। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমার রেগুলার লাইফটাকেও কিন্তু একজন গর্ভাবস্থার মার ক্ষেত্রে আপনার রুটিন মাফিক করে দিতে হবে। কারণ যদি শুধু আমি রেস্ট এবং খাবারের মধ্যে থাকি, সেক্ষেত্রে কিন্তু গর্ভকালীন অনেক জটিলতাতেও কিন্তু আক্রান্ত হতে পারেন। এই গর্ভকালীন সময়ে আপনি ছোট ছোট কিছু নিয়ম মেনটেন করলে আপনি এবং আপনার শিশু কিন্তু সুস্থ থাকতে পারে। প্রথমত হচ্ছে যে আপনার গর্ভকালীন যে চেক আপগুলো থাকে, অর্থাৎ প্রথম যে 3 মাসে আপনি যখন থেকে জানতে পারবেন যে আপনার গর্ভকালীন সময় শুরু হয়েছে, অর্থাৎ আপনি প্রেগনেন্ট, সেইখান থেকে আপনি আপনার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া শুরু করুন এবং নিয়ম করে 3 মাস পর পর আপনি তার ফলো আপ করবেন। এবং প্রথম দিকে আপনি 3 মাস পর পর করবেন এবং পরবর্তীকালে যখন আপনার এটি 8 মাস পার হয়ে যাবে তখন কিন্তু 2 সপ্তাহ পর পর এবং 34 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর সেটা কিন্তু প্রায় উইকলি আপনার ফলো আপ দেওয়া লাগতে পারে। সুতরাং এই গর্ভকালীন সময় নিয়মিত চেক আপটা কিন্তু খুব দরকার। আমরা ডক্টরে যেটা বলি যে প্রথম 3 মাসে সাধারণত দেখা যায় যে আমাদের যে ভ্রূণটা থাকে, বাচ্চার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, সেগুলোর গঠন কিন্তু শুরু হয়। এই জন্য প্রথম 3 মাস কিন্তু আমাদের খাবার দাবারগুলো অবশ্যই হতে হবে আপনার প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ এবং ভিটামিন সমৃদ্ধ। দেখা যায় আমরা ডক্টররা ফলিক অ্যাসিডও কিন্তু দিয়ে থাকি, অর্থাৎ আপনার অতিরিক্ত বেশি বেশি পরিমাণে শুধু বাইরের খাবার বা বেশি বেশি ক্যালোরি, শর্করা, ভাত বা শক্তি হয় এরকম খাবার না খেয়ে চেষ্টা করুন যে খাবারগুলো আপনার এবং সন্তানের বিকাশের ক্ষেত্রে খুব দরকার। অর্থাৎ সেক্ষেত্রে আপনি শাক সবজি, প্রোটিন কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, বিকাশের ক্ষেত্রে হেল্প করে, অর্থাৎ তার শারীরিক গঠনগুলো কিন্তু খুব ভালো হয়। বিশেষ করে প্রোটিন, বাদাম, ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো আপনি গ্রহণ করুন। এই খাবারগুলো আপনি চেষ্টা করুন নির্দিষ্ট সময়ে অল্প অল্প পরিমাণে খেতে। যাদের অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সিতে দেখা যায় যে বমি ভাবটা অনেক বেশি থাকে, খাবার খেতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ফাইন্ড আউট করুন যে কোন খাবারটা খেলে আপনার এই সমস্যাটা হচ্ছে না। সেই খাবার ধরে আপনি চেষ্টা করুন সেটার মধ্যে থেকে পুষ্টিটা গ্রহণ করার জন্য। খাবারটা অনেক ইম্পর্টেন্ট প্রেগনেন্সির সময়। দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই শুধুমাত্র শুয়ে বসে সারাদিন কাটাবেন না। আপনি চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময়টা হাঁটা চলা করার জন্য। যদি আপনি বাইরে কোনো কাজে কর্মজীবী মহিলা হন, সেক্ষেত্রে আপনি আপনার স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারেন এবং দিন শেষে আপনি অবশ্যই বিশ্রাম গ্রহণ করবেন। আর যদি আপনি গৃহিণী হন, সেক্ষেত্রে আপনার সারাদিনের যে কাজগুলো থাকে সেগুলো আপনি করতে থাকুন, শুধুমাত্র ভারী কাজগুলো আপনি বর্জন করুন। তৃতীয়ত হচ্ছে আপনার ঘুম। প্রেগনেন্সির সময় অবশ্যই আপনাকে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আপনি অনেক সময় প্রেগনেন্সিতে আমরা বলি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি যদি পারেন দুপুরেও আপনি রেস্ট নিতে পারেন, যেটা আপনার স্ট্রেস লেভেলটাকে কমাবে এবং আপনার বাচ্চার ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে ভালো কাজ করবে। এর পরবর্তীতে প্রেগনেন্সির সময়ে আপনি চাইলে কিছু ব্যায়াম করতে পারেন, ইয়োগা করতে পারেন, যেগুলো আমাদের শরীরকে সচল রাখে। এই ব্যায়াম বা ইয়োগাগুলো অনেক সময় আমরা চিন্তা করি যে এগুলো করলে আমার বাচ্চার উপর চাপ পড়বে, আমি হয়তো এইগুলা করার ক্ষেত্রে আমি তেমনভাবে কনসেন্ট্রেশন করতে পারছি না। ব্যাপারটা এরকম না। আপনি ব্যায়াম করলে এবং শারীরিকভাবে সক্ষম থাকলে, যোগ ব্যায়াম করলে অর্থাৎ ইয়োগাগুলো আপনাকে মেন্টালি অনেকটাকে স্ট্রেস রিলিফ লাগবে এবং ব্যায়ামগুলো আপনার মাংসপেশিগুলোকে এতটা সচল করবে যে অনেক সময় এই ব্যায়ামগুলোর কারণে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব। ইদানিংকালে যেটা হয় যে বেশিরভাগ মানুষ সিজারিয়ান সেকশনে বাচ্চা ডেলিভারি করতে কমফোর্ট ফিল করে, কিন্তু আপনি যদি রেগুলারলি নিজেকে অ্যাক্টিভ রাখতে পারেন, নর্মাল ডেলিভারি আপনাকে দ্বারা সম্ভব হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য এবং বাচ্চার জন্য ভালো।
যাদের সাথে সময় কাটাতে আপনার খুব ভালো লাগে, যারা আপনাকে মেন্টালি অনেক বেশি রিফ্রেশ রাখে, চেষ্টা করুন তাদের সাথে সুন্দর সুন্দর সময় কাটানোর জন্য, ভালো ভালো বই পড়ার জন্য। অবশ্যই নিজে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন এই সময়টাকে আপনাকে যেন সুস্থ রাখে এবং একজন সুস্থ সন্তান আপনাকে জন্ম দেওয়ার ক্ষেত্রে সহায়তা করে। গর্ভকালীন সময়ে আপনি নিজে এবং বাচ্চা টেক কেয়ার করার পাশাপাশি সবসময় খেয়াল রাখবেন যে কোনো ধরনের জটিলতা আপনার মধ্যে দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ আপনার দুর্বল লাগছে কিনা, মাথা ঘুরাচ্ছে কিনা, বমি বমি ভাব হচ্ছে কিনা, কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা, অথবা খিঁচুনির মতন সমস্যা হচ্ছে কিনা, মাথা ব্যথা করছে কিনা। এই সমস্যাগুলোর কোনো একটি যদি আপনি দেখেন, তাহলে যে কোনো সময়ই হোক দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নিন। আপনি 7 মাসের কাছাকাছি সময়, 5 মাসের পরে থেকেই হালকা হালকা বেবির নড়াচড়া অনুভব করবেন, কিন্তু 7 মাসের পরে থেকে দেখা যাবে যে এই নড়াচড়াটা প্রতিদিনই আপনার 10 থেকে 15 বার মিনিমাম হতে হবে। আপনি একজন মা হিসাবে চেষ্টা করবেন এই কাউন্টডাউনটা ঠিক রাখার জন্য। যদি কখনো দেখেন যে বাচ্চার নড়াচড়া কমে গিয়েছে, তখন দ্রুত আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। এই ছোট ছোট জটিলতাগুলোকে খুব কনসার্নিভাবে থাকুন, প্রেগনেন্সিটাকে একদম নর্মালভাবে নিন। খাবার, ব্যায়াম, ঘুম, এই 3টা রেগুলারলি মেনটেন করুন এবং অবশ্যই যথাসময়ে চিকিৎসকের ফলো আপ।